কে? হ্যাঁ আমি। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তার আগে বল তুই কে? একটু পরে হয়তো ভিতরে ঢুকবো, মান্না ভাই ডাবিং অফ রাখ। কই এই বাইরে আইসা গেট দিয়ে খুইলা রেকর্ডিং রুমে ঢুকে ঠাটায় এক চটকনা ওই পুলিশ রে। মানে পুলিশটা মানে দাঁড়ায় চটকানো মারছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশের সামনে দাঁড়াই চটকনা মারছে। মারার পর তো সব ভেবা চেকা খেয়ে গেছে, ওর লগের পুলিশরা ভেবা চেকা খেয়ে গেছে গা, মানাবে গেছে। মানে এটা বকে দেয় বাইঞ্চত, পুলিশের ড্রেস পরে তুমি শুটিং বাদ দিয়ে হেনে কি? আমি এই এলাকার বস। ও তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো, বুঝবা। আমি হলাম এই এলাকার সব বসের বাপ, বিগ বস। তোর বিগ বস ছুটাই পাখি। তোমার ডিরেক্টরকে, এই বাইঞ্চত তোর ডিরেক্টরকে নাম বল। এখন তো ওই লোক হাক করে বাকি সবাই। আর একজন উঠে গেছে, ভাই উনি তো ওই শুটিংয়ের পুলিশ না, অরিজিনাল। ও ও ভাই আপনি অরিজিনাল পুলিশ, সরি সরি সরি, আছেন আছেন ডাবিং। চটকনা খেয়ে কেউ কি আর ডাবিং দেখে? ওই ভদ্রলোক তো লজ্জাই ওখানতে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরেই মানাবে এই দরজা লাগা, দরজা লাগাইছে। লাগানোর পর মান্না ভাই আরে চোদনারা আমি কি জানি না এটা জেনুইন পুলিশ, এ হালা যা তার দ্বিতীয়বার আমার ডিস্টার্ব না করাই লেগে এরকম করলাম। ভয় পায় ও আর ডরে ঢুকবো না, ওরে মান্নার ভূতটা দেখায় দিলাম। মান্না ভাই ঢুকে গেছে। এরপরে সেম আরেকটা ঘটনা, ওই দিনও আমি ছিলাম ওই রকম। আরেক লোক আইসা, সেও নাকি সিনেমা প্রডিউস করবে, এরকম কি ব্যাপার। সে একটু পর পর একটা মেয়ে নিয়ে আসে, একটা ছেলে নিয়ে আসে, মান্না ভাইরে দেখায়। মান্না ভাই ভিতর থেকে গেছে রেকর্ডিস্টকে, এই মান্নার ভূত কিন্তু এটারও দেখায় দেবো, তাড়াতাড়ি সরা। যে আসলে ওই প্রডিউসারে নিয়ে আইছে ও লগ লাগে বাইরেই মারে লেগেছে গা, যে ভাই মান্না ভাইয়ের ভূত কখন আইব, আবার কখন কারে মারে। তো এই যে ছিল মান্না ভাই, মানে হাসি খুশির মধ্য দিয়েও উনি মানুষকে খুব টেক কেয়ারিং করতো। আবদুল্লাহ জহির বাবুর বাসায় স্ক্রিপ্ট ধরেন হচ্ছে গিয়ে, আগে আমি একটা জিনিস আমরা বুঝতাম না, এটা খুব শেয়ার করি। আমি তখন ইমপ্রেস টেলিফিল্মে একদম টপ মোস্ট ডিরেক্টর, আমার নাটক অনিয়ার যায় এটিএন বাংলায় ঝঞ্ঝাট। তো সেই সময় আমাকে একজন বললো যে ভাই সিনেমায় ইয়াং ভিলেন নাই, আপনি তো মঞ্চ অভিনেতা, ট্রাই করেন না কেন? তো আবদুল্লাহ জহির বাবুর কাকা, সে আমার খুব কাছের মানুষ, ধরতে গেলে রিলেটিভের মতো, সে আমার নিয়ে গেল হলো আবদুল্লাহ জহির বাবুর বাসায়, পরিচয় টরিচয় করাই দিল। এনাম ভাই আর কি, ওনার কাকার নাম এনামুল হক। তো এনাম ভাই নিয়ে গেল বাবুর বাসায়, পরিচয় টরিচয় করে দিল। তা আমি দেখতাম বাবুর বাসায় প্রত্যেক দিন মান্না ভাই, দীপজল ভাই, মন্তাজুর রহমান আকবর, ফাইট ডিরেক্টর আরমান, এরা যে কোনো গল্পের আজকে 1 নম্বর সিন থেকে বাবু সিনপসিসটা বলো, 1 নম্বর সিন কি 2 নম্বর সিনে কি 3 নম্বর সিন, ধরো 20টা সিন কইলো, কয়ে কারেকশন দিল, পরের দিন এসে আবার 1 নম্বর সিন থেকে শুনতো। তা আমি তো আর প্রথম প্রথম সিনেমা ওইভাবে বুঝতাম না। আমি মনে মনে কইতাম কি, রাইতের বেলায় মনে হয় কোনো কাম নাই, এরা এই টাইম পাস করার লেগে বাবুর বাসায় আহে, চা বিস্কুট খায়, আবার রাত 2টার সময় আবার কিন্তু মান্না ভাই দীপজল ভাই চলে যায়, অনেক সময় থাকতো। এরা যাইতো গুলশানে, উইম্পি নামে একটা হচ্ছে গিয়ে ছিল ফাস্টফুডের দোকান, তখন ওইটা দোতলা, বড় খুব বড় ফাস্টফুডের দোকান, উইম্পি মনে হয় নাম। ওইটাতে গিয়া হচ্ছে গিয়া খাওয়া দাওয়া করতো আর কি, ফ্রাইড চিকেন মিকেন এই সে আগ্রম বাগ্রম। তো তাই আমি মনে করলাম কি যে এগো হয়তো বাসায় তাড়াতাড়ি গেলে বউরা হলে অভ্যস্ত হয়ে যাবো গা, এই আজকে তাড়াতাড়ি এসো, কালকে দেরি হয়েছে কে, ফাঁকি দেওয়ার লেগে মনে হয়। আর ডেইলি রাইতে নাহলে আমার তো মুখস্থ হয়ে গেছে, ডেইলি আবার প্রথম দিকে শুনতে হইব কেন, কারেকশন করতে হবে কেন? তো এইটা তারা কারেকশন করতো, এবং তারা যেগুলো কারেকশন করতো, হলে গিয়ে বসে যখন ছবিটা দেখতাম, আমি দেখতাম আরে বাপ রে বাপ, কারেকশন করা জায়গাগুলো এই চমৎকার হয়েছে। মানে কারেকশনটা যে তারা অভিজ্ঞতার আলোকে করছে। পরবর্তীতে যখন আমি সিনেমা নিজে বানাইতে আসলাম ভাই, তখন আমি দেখলাম এই যে বারবার রিভিশন, বারবার আপনি গল্পটা যত বেশি পড়বেন তত বেশি গল্পের মধ্যে ঢুকছেন, যতবার আপনি হচ্ছে গিয়ে কারেকশন করবেন তত আপনার স্ক্রিপ্ট সমৃদ্ধ হচ্ছে। সো দ্যাট ওই যে আমার তখনকার চিন্তা, জায়গা কোনো কাম নাই, বইয়ের বকা খাইব দেখে আগে বাসা যায় না, এখন আমার কাছে এসে মনে হয়েছে না আমি ওই দিন ভুলছিলাম, ওই যে শিখার শেষ নাই। তো এরকম ছোটোখাটো অনেক ঘটনা আছে মান্না ভাইয়ের সাথে, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দায়িত্বে ছিলেন উনি, ধরেন 50-60 জন পুলিশ নিয়ে আসছেন, পুরাটার দায়িত্বে উনি ছিলেন। তো ওই ভদ্রলোক কিছুক্ষণ পর পর 2-3 জন আইনা ডিস্টার্ব করতেছিল, ডাবিং দেখাইতে চাইতেছিল। তো মান্না ভাই ঢুকার পরই একবার হয়েছে এরকম ঘটনা, মাইনে নিছে।
তো এরকম একবার না জানি দুইবার হওয়ার পরে মানা বলছে এই ওরা ঢুকতে দিস না, কয় ভাই উনি তো শুনে না, উনি তো এরকম 2-3 বার আরও করছে, কয় ঠিক আছে দ্বারা ব্যবস্থা করতেছে। তো সবাই মনে করছে কি আল্লাহ কি জানি ক্যাচাল হয়, সবাই টেনশনে পড়ে গেছে যে কোন ক্যাচালা জানি পড়ে সবাই, কারণ উনি পুলিশের লোক। তো মান্না ভাই ডাবিং করেছে, হঠাৎ মান্না ভাই দেখে যে গ্লাস দিয়া, কারণ ডাবিংয়ে তো দেখছেন গ্লাসের এই পারে রেকর্ডিস্ট থাকে, ওরা ওই লোকটা আইসে দাঁড়াইছে আর কি, এর বোমা আর কি আমাদের হচ্ছে কি ব্লাস্ট করা হয়, তো এই ব্লাস্টের সাথে সাথে আগুন উড়ে যায়। তো অনেকে মনে করেন কি এখন তো অ্যানিমেশনে কিছু কিছু কাজ করা হয়, তো সেই সময় কিন্তু এত অ্যানিমেশনের যুগ ছিল না। আর বাংলাদেশে এখনও ওই পেট্রোল বোমাই ইউজ করা হয়, অ্যানিমেশন খুব কম, কারণ বাঙালি দর্শক খুব চালাক, আর আমাদের অ্যানিমেটররা, সবের কথা বলবো না, প্রযুক্তি এখনও সেই জায়গায় পৌঁছান যেটা রিয়েলিস্টিক মনে হয় আমার দেশে। আমি আমার দেশের কথা বলবো, তবে অনেকেই আছেন ভালো যারা করেন, যাদের ছবিতে রিয়েলিস্টিক দেখা যায়। অনেকে আবার পরে বলবে ভাই আমরা তো দেখাইছি, যাই হোক তর্কে গেলাম না। তো সেই সময় রিয়েলিস্টিক ধরনের পেট্রোল বোমা ফুটতো, তো বিদ্রোহী সালাউদ্দিনে আমরা মান্না ভাই সহ গাড়ি দিয়ে এরকম করে আসবো, আমাদের সবাই ড্রেস পরা, দুই পাশে পেট্রোল বোম ফুটবে। তা আমি তো ধরেন হচ্ছে গিয়ে ফিল্মে কাজ করলেও আমি একটি টেলিভিশন চ্যানেলের সাথে সম্পৃক্ত ছিলাম, একটি হাউসের সাথে সম্পৃক্ত ছিলাম, আপনারা জানেন। তো সেই দৃষ্টিকোণ থেকে অভিজ্ঞতাটা কিছুটা কম। তা আমাকে কিন্তু ফাইটাররা বলছে যে শাওন ভাই মাথাটা ঠিক করে রাখেন, মাথাটাতে কম নাড়ায়েন। তো সেই আমি আর তোর বুঝি না যে মূল বিষয়টা কি। যখন গাড়ি চলতেছে আমি বেশি অ্যাক্টিং দেখানোর জন্য বোম ফুটছে, আমি তো আর প্রথমটা বুঝি না, প্রথম হলো ধোয়া বোম উঠছে, ভুসি বোম। পরেরটা যে পেট্রোল, প্রথমটা আমি এইরকম বাইরে এইরকম, আমার কিন্তু ডাক দিছে আমার ফাইটার ভাইরা। পরেরটার মধ্যে হচ্ছে গিয়ে পুরা পেট্রোল আইসা মনে করেন হচ্ছে গিয়ে আগুনের ঝাপটা পুরা এই পাশে লাগলো, কপাল ভালো আলগা চুল ছিল, চুলের উপরে লাগলো, কারণ আমি এটা মুখটা বের করে দিচ্ছিলাম। শটটা শেষ হলো, শোয়ার সাথে সাথেই ফাইটাররা বুঝে ফেলছে যে আমারই হয়ে গেছে, ফাইটাররা তাড়াতাড়ি আমার নামাইয়া সাইডে নিয়ে গেছে। মান্না ভাই শট শেষ করে বসেছিল, জটলা দেখা দূরে আমরা একটু বসছি, ফাইটারদের জটলা দেখা মান্না ভাই তার চেয়ার ছেড়ে উঠে আসছে, উঠে এসে বলতেছে যে কী হয়েছে শাওন? তো ফাইটার বলছে ভাই বারবার ডাক দিতেছিলাম, শাওন ভাই তো শুনতেছিল না, এই যে শাওন ভাইয়ের ওই লোকে তাপের ঝাটকা লাগছে, ঠান্ডা পানি ওরা হাত দিয়ে এরকম করে আমার বললো যে ভাই আপনার সহনশীল যতটুকু ই হয়ে গেছে, খালাই নাই কিন্তু তাপ লাগছে আর কি। তারপর আবার যে কাপড় ভিজাইয়া এরকম করে ধরতেছিলাম। মান্না ভাই দেখলাম উত্তেজিত ফাইটারদেরকে একটু বকাবকি করলো, তোরা ওরা ভাই আমি জিজ্ঞেস করেন বলছি, এই যে একটা বড় ভাইয়ের ভালোবাসা, এবং ফাইটাররা যে আমাকে বলছে ওরা যে ভাই শাওন ভাই মাথা ঢুকায় রাখেন, এই যে ভালোবাসা রে ভাই, এই ভালোবাসা আমি এখন খুব কম দেখি। মানে মাঝে মাঝে কান্না পায়। মান্না ভাইয়ের এরকম ধরেন অনেক স্মৃতি আছে যে যেগুলো আসলে প্রকাশ করতে পারবো না, আমার ধরেন মানে প্রকাশ করতে পারবো না, মানে খারাপ লাগে আর কি। খাইতে বসলে শুটিংয়ে, তারপরে ধরেন হচ্ছে গিয়ে কোনো ড্রেস উল্টাপাল্টা দেখলাম, মানে ওরা এটা পরাইস না, ওই টেলিভিশন থেকে আসছে, ও এত বুঝবো না। এই যে একটা ধরেন সিনিয়র আর্টিস্ট বা চলচ্চিত্রের প্রতিটা আর্টিস্ট যেভাবে আমাদের টেলিভিশন থেকে যাওয়া, অনেকে বলে যে টেলিভিশন লোকদেরকে সিনেমার লোকদের দেখলাম, মিথ্যা কথা রে ভাই। আমরা দূরত্ব তৈরি করি, আমরা চিন্তা করি কি দূর ফিল্মের সব মনে অশিক্ষিত, আসলে তা না রে ভাই। ফিল্মে অনেক ভালো লোক আছে, অনেক ভালো লোক আছে, আমরা ঢুকে ঢুকে দূরত্ব তৈরি করে দিচ্ছি, এক একজন আরেকজনের সাথে তৈরি। তো মান্না ভাই সেই স্মৃতি, হোটেলে গেলে ধরেন খাবার যখন যাইতো আউটডোরে, একটা বাটি অনেক সময় চলে আসতো আমার কাছে, এগুলা হচ্ছে হিডেন কথা, মিশা ভাইও করতো, একটা বাটি চলে আসতো আমার রুমে, কী হয়েছে মান্না ভাই পাঠাইছে, দেখা যেত যে একটু মুরগি ভুনা কিংবা মানে মান্না ভাই যেটা এক্সট্রা পাঠাইছে। তো সকালবেলা শুটিংয়ে যখন এই করতাম, ভাই আমার লেগে তো পাঠাইছিল, কারে খাও খাও খাও, হিরো গো খাওয়ার, তুমি তো আর হিরো না ভিলেন হইবা, খাও খাও। তো এই যে ভাই ভালোবাসা, চলে গেছেন উনি, এরকম অনেক স্মৃতি আছে যেগুলো। তো এটা ছিল একটা। আর হলো ফানির ব্যাপারটা হচ্ছে মান্না ভাই তখন তো সুপারস্টার, প্রচণ্ড ব্যস্ত, ডাবিংয়ের লেগে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিত অনেক ছবিতে। তো এক ভদ্রলোক ওই দিন কি যেন অনুষ্ঠান ছিল আমাদের এফডিসিতে, উনি পুলিশের অভিনেতা যাকে পর্দায় দেখেছেন, অলওয়েজ দেখেন সাকিব ভাই মান্না ভাইয়ের সাথে অসংখ্য পরিমাণ ছবি দেখেছেন, সেই আমরা আমাদের পছন্দের ভাই শাওন ভাইয়ের সাথেই আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে। এই মুহূর্তে যারা আমাকে এই পোর্টালে দেখছেন, পেজে দেখছেন অথবা ইউটিউবে দেখছেন, তাদের সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা।
এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা সবসময় আমাদের চলচ্চিত্রের সাথে ছিলেন এবং চলচ্চিত্রকে ভালোবেসেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। মান্না ভাইয়ের মৃত্যুবার্ষী গেল 17 ফেব্রুয়ারি, কিন্তু শিল্পী সমিতিতে কিন্তু আয়োজন দেখি নাই আমরা। আপনার সাথে অনেক সিনেমায় কাজ করেছেন নায়ক মান্না ভাইয়ের সাথে, অনেক স্মৃতি আছে আপনার সাথে, সেই স্মৃতিগুলো যদি একটু জানতে পারি আমরা। দেখেন, প্রথমেই আপনার যে অভিযোগটা, এই অভিযোগটার যদিও আমি শিল্পী সমিতি অথবা প্রযোজক সমিতি বা পরিচালক সমিতির নেতা না, তারপরে আমি তাদের পক্ষ নিয়ে এই উত্তরটা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে শ্রদ্ধেয় মান্না ভাই আনডাউটেডলি আমি মনে করি যে উনি জনাব নায়ক রাজ রাজ্জাক, ফারুক সাহেব বা ওনাদের সমসাময়িকের পরে যে পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্মের নাম্বার ওয়ান। এর আগে ধরেন নাম্বার ওয়ান আমিন খানও ছিল, তারপর ধরেন আরও বাপ্পারাজ ভাই ছিল, হ্যাঁ ছিল সবাই, আমাদের ওমর সানি ভাই ছিল, কিন্তু এদের সবাইকে কিন্তু ছাড়িয়ে গিয়েছিল মান্না ভাই। কারণ প্রতিটা সময় এক একজন অনেককেই ছাড়িয়ে যায়। যেমন এক সময় মেগাস্টার উজ্জ্বল ভাই ছিল। তো এইটা আসলে সময় এক একজনকে এক এক জায়গায় নিয়ে যায়, বা দর্শক জনপ্রিয়তা এক একজনকে এক এক জায়গায় নিয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় আমি মনে করি যে মান্না ভাইয়ের এই ব্যাপারটি আমাদের সবার পালন করা উচিত ছিল। হয়তোবা নিজেদের মধ্যে পালন করেছে, আমরা হয়তো সেটা সামাজিক মাধ্যম বলেন কিংবা প্রিন্ট মিডিয়া এভাবে ফলো করে প্রচার হয়নি, এটা আমাদের ব্যর্থতা, এবং এর জন্য এই তিনও সমিতির পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং ইনশাল্লাহ, যেহেতু আমি এইবার জানলাম যে কেউ করেনি, কারণ আমি প্রথম মান্না ভাইয়ের মৃত্যুর পরে 7 দিন ব্যাপী হচ্ছে গিয়ে মান্না ভাইয়ের চলচ্চিত্র নিয়ে বসুন্ধরা যে মার্কেট আছে সেখানে যে সিনেমা হল আছে সিনেপ্লেক্স, সেই সিনেপ্লেক্সে 7 দিন ব্যাপী উৎসব করেছিলাম। তো সেখানে আমাদের চ্যানেলের 4টা ছবি ছিল আর বাইরের 3টা ছিল। তো এরপরে হয়েছে কি যে বর্তমান যে সময়, এই সময় তো নতুন ছবিরই দর্শক হয় না। ধরেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনিও ভুলে গেলেন, আপনিও এরকম একটা উৎসব করতেন বা একটা কিছু স্মৃতিচারণ করতেন। আমরা এমন একটা সময় পার করছি আসলে এই বছরটা 5ই আগস্টের পরে, দেখবেন যে অনেকেই বলছে যে সামনে আমাদের আরও কঠিন দিন। আর চলচ্চিত্রের ছবি রিলিজ হলে তো এখন দেখেন হলই বন্ধ, বাস্তবতায় আমি কথা বলতে চাচ্ছি। তো সেই জায়গায় এরকম একটি অনুষ্ঠান যদি করি, সাকসেস না হলে এই যে আর্থিক ক্ষতি, এই আর্থিক ক্ষতি নেওয়ার মতো আসলে অ্যাবিলিটি এখন আমার নাই। আমরা আরেকটু জানি যে মান্না ভাইয়ের ভক্তরা কমপ্লেন জানিয়েছে যে ওনার কবরে কেউ যায় না, এফবিসি থেকে কেউ যায় নাই, যারা ওনার যে ওয়াইফ আছে সেলিম মান্না, উনিও কবরে যায় না, উনি ভক্তরা কমপ্লেন জানিয়েছে। ওনারা কি ভুলে গিয়েছে নায়ক মান্না ভাইকে? কিন্তু মিল্লাত থেকে শুরু করে কিন্তু ফুল কবরে কিন্তু জানাতে যায় নাই। আমরা অনেক ইন্টারভিউ দেখেছি, সেই কমপ্লেন জানিয়েছে, সেটা কী বিষয়ে বলবেন? দেখেন, ভক্তরা আছে বলেই কিন্তু আমরা, যারা আমাদেরকে ভালোবাসে তারা ভালোবাসে বলেই কিন্তু আমরা তৈরি হই। ধরেন আমার যদি দর্শক না থাকে বা আমাকে যদি ভালো না বাসে, একটা সময় কিন্তু আমাকে পরিচালকরা নিবে না। এমনিই তো নানা ষড়যন্ত্র, ধরেন শিল্পীদের ষড়যন্ত্র থাকে, প্রযোজকদের থাকে, ইনফ্লুয়েন্সারদের ষড়যন্ত্র থাকে, না ওনাকে নিয়েন না। হ্যাঁ, তো তার পরিপ্রেক্ষিতে তো নিতে বাধ্য হয় কখন, যখন এই যে দর্শকরা আমাদেরকে ভালোবাসে। সো দ্যাট দর্শকরা যে কোনো কিছু মন্তব্য করতে পারে, ওনাদের মন্তব্য ধরেন আমাদের মাথার তাজের মতো, ওনাদের মন্তব্য নিয়ে সমালোচনা করবো না। তবে এইটুকু বলবো যে কিছু জিনিস আছে, আমি বলবো তাদেরকে যে অনেক সময় দেখাইতে হয়, অনেক সময় দেখাইতে হয় না। দেখবেন গরম গরম সব কিছুই কিন্তু একটা হাত পুড়ে যায়। আপনি গরম গরম খাইতে যাবেন, শুয়াইতে হয়। তো গরম গরম অনেক কিছুই ফ্লাশ আউট অনেক হয়। এখন সেলিম মান্না তার মতো করে সময় সুযোগ করে গেছে, হয়তো সেই মুহূর্তে প্রেস মিডিয়া ছিল না। সেলিম মান্না হয়তো যদি এমন হয় যে চাইনি যে এটা প্রেস মিডিয়াতে ফলো করে প্রচার হোক, সেটা তো আমি আর আপনি বলতে পারবো না। সো দ্যাট উনি যায় কি যায়নি, এই উত্তরটা উনি ভালো দিতে পারবে। কারণ যত কিছু হোক, দিন শেষে ওনার তো স্বামী, ওনার ছেলের তো বাবা। আপনি যত কিছুই করেন না কেন, স্বামী আর বাবাকে তো ভুলতে পারবেন না। সো দ্যাট, আর এরকম একজন ব্যক্তি, তো আমার মনে হয় না যে ওনার পরিবার থেকে এটাকে পালন করেনি। এইটা ভাবাটা আমার মনে হয় যে আমাদের যারা বন্ধুরা আছেন তাদের কষ্ট লেগেছে, হয়তো তারা সেটা ভার্চুয়াল মিডিয়াতে দেখেনি বা প্রিন্ট মিডিয়াতে দেখেনি, তবে মনে হয় ওনারা করেছেন। এফডিসিতে আমরা গিয়েছিলাম, যাওয়ার পর আমরা দেখেছি, সেদিনই গিয়েছিলাম 17ই যে মাসে মান্না ভাই মারা গেল, আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে কিন্তু মিল্লাত মাহফিল কিচ্ছু দেখি নেই, কিন্তু পালন হয় নাই। এই জন্য আপনাকে প্রশ্নটা আমরা করলাম। এফডিসি কেন পালন করলো না, বা ধরেন এই যে 3 সমিতি আছে, পরিচালক সমিতি, শিল্পী সমিতি বা প্রযোজক সমিতি, আমি যতটুকু জানি শিল্পী সমিতি ইদানিং
মাস শেষে সব শিল্পীদের বা 1-1.5 মাস পরে সব শিল্পীদের মৃত্যুবার্ষিকী নিয়ে একটা করে মিলাদ করে। কারণ একটা মিলাদের আয়োজন করতে গেলেও খরচ আসছে। কিন্তু এখন আমাদের দেশের 5ই আগস্টের পরে যে আর্থিক অবস্থা, আমি অনেকেই মনে করবেন যে হয়তো এটা দোষ কাটাচ্ছে, কিন্তু বাস্তবতাটাও একটু চিন্তা করেন যে এরকম একটি বড় আয়োজন করতে গেলে, ধরেন আপনাদের যদি 50 জন সাংবাদিক দাওয়াত দেয়, যদি 50 প্যাকেটও ধরেন হচ্ছে গিয়ে তবারক বিতরণ করেন, সেটার একটা খরচ আছে না ভাই? যদি 50 জন শিল্পী আসে, আরও 50 জন, একটা খরচ আছে। তো এই খরচটা বহন করার মতো সংগঠনগুলো সেই অবস্থায় আছে কিনা? আগে যেমন ধরেন স্পন্সর পাওয়া যেত, কিংবা কোনো নেতাকে ফোন দিলে বলা হয়তো, ভাই আমাদের তো অনুষ্ঠান, আমাদের দিকে একটু খেয়াল রাখেন। ওই নেতা 10,000 20,000 দিয়ে দিল, আরও জোগাড় করে কিন্তু একটা অনুষ্ঠান হয়ে যেত। এখন তো নেতাই নাই, সব পালানের উপরে। আর যারা মনে করেন আছে, তারা তো ধরেন হচ্ছে গিয়ে তাদের মতো করে। আপনি তো এখনও কেউ ক্ষমতায় নাই, কার কাছে চাইবেন? কারণ এখন আপনি যার কাছেই চাইবেন, অমুকে বলবে ভাই অমুকের কাছে চাইছে, অমুক কিন্তু অমুকপন্থী, ভাই অমুকের কাছে চাইছে, চলচ্চিত্র কিন্তু অমুকপন্থী। তো চলচ্চিত্র সবসময় একটা নিরপেক্ষ জায়গায় থাকতে চায়। যদিও ফ্যাসিবাদ সরকারের আমলে ধরেন হচ্ছে গিয়ে যারা কাজ করছে তারা অনেকেই, যে মান্না ভাইয়ের সাথে অনেক অসংখ্য অসংখ্য স্মৃতি আছে আপনার, মানে যাই হোক অনেক মুভিতেই কাজ করেছেন নায়ক মান্না ভাইয়ের সাথে। সেই স্মৃতিগুলো যদি একটু শুনতে পারি, এই যে আপনারা যারা আর্টিস্ট আছেন মান্না ভাইকে স্মরণ করছেন অলওয়েজ, আমরাও স্মরণ করছি, সেই একটু যদি বলেন মান্না ভাইয়ের সাথে এমন কোন স্মৃতি আছে যে এখনো মনে পড়ে শুটিং স্পটে? আচ্ছা, আমি প্রথমে একটা হচ্ছে গিয়ে ধরেন রিস্কি গল্প বলি, গল্প মানে কি বাস্তব ঘটনা, আর পরে একটা ফানি বলি। আমরা সম্ভবত ছবির নাম বিদ্রোহী সালাউদ্দিন, কারণ আমি তো নাম ভুলে যাই। বিদ্রোহী সালাউদ্দিনে হবে, পরিচালক FI মানিক। কক্সবাজারে শুটিং করছি। তো আপনারা জানেন যে দেখবেন গাড়ির পাশ দিয়ে পেট্রোল